লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী বন্ড একেবারে প্রচারের তুঙ্গে। আর এটাকে যখন বামেরা হাতিয়ার করতে চাইছে, অন্যদিকে কিন্তু সিএ বিজেপি তারা সেটা লাগু করেছে এবং সিএর ফসল কি ঘরে তুলতে পারবে বিজেপি, এটাও যখন প্রশ্ন উঠছে তখন কিন্তু মুসলিমরা সিএর জন্য কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই একটা প্রশ্ন উঠছে। বারবার তারা বোঝানোর চেষ্টা করছে যে সিএর জন্য মুসলিমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু মুসলিমরা কি বুঝছে? আমাদের সঙ্গে রয়েছেন বাম ছাত্রনেতা মোহাম্মদ সাফিউল্লাহ, তার সঙ্গে কথা বলবো। এই সিএ নির্বাচনী বন্ড নিয়ে তো বামেরা তারা একটা হাতিয়ার করেইছে, অন্যদিকে সিএ হাতিয়ার করছে বিজেপি। সিএ এর ফসল কি তুলতে পারবে বিজেপি, কি মনে করছেন? দেখো, সিএ বিষয়টা নিয়ে ঠিক এখন থেকে তুমি 5 বছর পিছনে চলে যাও, 2019 সাল, ঠিক সেই সময় ঘটা করে পার্লামেন্টে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হলো এবং গোটা ভারতবর্ষ জুড়ে একটা এনআরসি সিএর একটা উন্মাদনা তৈরি করলো। আমাদের রাজ্যে সেই সময় আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী 2 কোটি বাঙালিকে বা পশ্চিমবঙ্গ থেকে তাড়াবো এবং এখানে কোনো মুসলমানদেরকে ঘুষপেটি বলা বিভিন্ন শব্দ চয়ন তিনি করলেন সেই সময়। এবং সেই সময় আবার উল্টো দিকে আমরা দেখলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে ব্যবহার করে 2021-এর নির্বাচন, 2019-এর নির্বাচনে মূল যে মানুষের ইস্যু, সেই ইস্যুগুলোকে সবটা ঘুরিয়ে দিয়ে একদিকে হিন্দু একদিকে মুসলমানের যে পোলারাইজেশন পলিটিক্স, সেই পলিটিক্সটা দিয়ে দুটো দলই তার সুবিধা উপলব্ধি করলো। এবং আমরা যারা রুটি রুজি রোজগার স্বাস্থ্য শিক্ষার কথা বলি, সেটা সেই সময় গৌণ হয়ে গেল। এখন দেখো, 2019 সালের পরে ঠিক 5 বছর সময়, এই 5 বছরের মধ্যে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্টের মধ্যে কারা নাগরিকত্ব পাবে, নাগরিকত্ব পেতে গেলে কি করতে হবে, তার যে ফ্রেমওয়ার্ক, এই 5 বছরের মধ্যে কিন্তু বিজেপি কোনো রকম তাদের সময় হলো না যে কিভাবে এটাকে লাগু করতে হবে, তার নিয়ম কি, সুনির্দিষ্ট কারণগুলো কি, কোনো কিন্তু সময় সুযোগ পেল না। কিন্তু এখন যখন একদম শিওরে নির্বাচন, আর কয়দিন পরে নির্বাচন, এই নির্বাচনের সামনে গোটা ভারতবর্ষ জুড়ে ইস্যুগুলো কী কী? এই নির্বাচনের সময় ভারতবর্ষের ইস্যু হচ্ছে, ভারতবর্ষ স্বাধীনতার পরে বেকারত্বের মাত্রা হচ্ছে সব থেকে উঁচুতে। ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে কৃষকরা গোটা ভারতবর্ষে ক্ষোভে ফুঁসছে নরেন্দ্র মোদী সরকারের যে কৃষি নীতি, সেই কৃষি নীতির বিরুদ্ধে ফুঁসছে। এবং উল্টো দিকে গোটা ভারতবর্ষের ছাত্র সমাজ যে নিউ এডুকেশন পলিসি, নয়া জাতীয় শিক্ষানীতি, যা দেশের গরিব পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার কেড়ে নিতে চাইছে, শিক্ষাকে কর্পোরেট হাঙরদের হাতে তুলে দিতে চাইছে, সেই নীতির বিরুদ্ধে ছাত্র সমাজ খুব ফুঁসছে। এবং একই রকমভাবে তুমি হাতরাস দেখো, সম্প্রতি মণিপুর দেখো, এবং গোটা দেশের মা বোনেরা তারা এই বিজেপি শাসনে তারা অত্যাচারিত, লাঞ্ছিত, তারা ধর্ষিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানির তার কোনো রকম সময় সুযোগ ছিল না। এবং তার উল্টো দিকে গ্যাসের দাম বলো, পেট্রোলের দাম বলো, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমরা প্রত্যেকটা লক্ষ্য করছি। এবং উল্টো দিকে সম্প্রতি আমাদের সামনে এসেছে কি? সামনে এসেছে ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ড নিয়ে আমি বলছি, ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে কীভাবে বিজেপির মতো দলগুলো কীভাবে ফুলে ফেঁপে তারা বড় হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে মানুষ যখন এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে, ঠিক উল্টো দিকে আমাদের রাজ্যে যদি আসো, আমাদের রাজ্যে দেখবে যে এই 12-13 বছর পরে যখন এই নির্বাচন হচ্ছে, নির্বাচনের তাদের প্রশ্ন হচ্ছে কি, এখনও ধর্মতলার মেয়র রোডে, গান্ধী মূর্তির পাদদেশে, মেয়র রোডের পাদদেশে, সেখানে প্রায় 1000 দিনের বেশি আমাদের রাজ্যের যুব সমাজ তারা অবস্থানে বসে আছে। কেন বসে আছে? তাদের ন্যায্য চাকরি চুরি হয়ে গেছে। সেই চুরির টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটে পাওয়া গেছে। সেই চুরির টাকা আমাদের তৃণমূল কংগ্রেসের অজস্র নেতাদের বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যেই রাজ্যের প্রায় 3 জন শাসক দলের বিধায়ক তারা জেল কাস্টডিতে আছে, শাসক দলের একজন বড় নেতা জেল কাস্টডিতে আছে, এবং শিক্ষা দপ্তরের একটা বড় অংশ জেল কাস্টডিতে। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তারা চাকরি চুরি করেছে, চাকরি বিক্রি করেছে। এবং উল্টো দিকে দেখো যে একদম গরিব মানুষের রেশনে চাল চুরি করার দায়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী পর্যন্ত জেলে আছে এবং তার সাঙ্গপাঙ্গরা জেলে আছে। এবং সম্প্রতি চমকে দিয়েছে শাহজাহানের মতো একজন তৃণমূল কংগ্রেসের একজন দুষ্কৃতী, সে তার নেতৃত্বে কিভাবে শাহজাহান, শিবু সর্দার, উত্তম হাজরা, এদের নেতৃত্বে কিভাবে সন্দেশখালীর মা বোনেরা প্রতিদিন সম্ভ্রম হারিয়েছে, তাদের সম্ভ্রম হারিয়েছে, তারা ধর্ষিত হয়েছে। এবং সেখানে বিঘার পর বিঘা জমি সেখানে লুট হয়েছে। এবং এখন প্রতিদিন সামনে আসছে নতুন নতুন তথ্য যে আফগানিস্তান থেকে বা বিভিন্ন বিদেশ থেকে সেখানে মাদক পাচারের পর্যন্ত ঘটনাগুলো সামনে চলে আসছে। এই ঘটনাগুলো পশ্চিম
পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। পশ্চিমবঙ্গের মানুষ এই সময় দেখেছে তোমার নদিয়ার হাঁসখালির ঘটনা দেখেছে, কামদুনির ঘটনা দেখেছে, এবং সার্বিকভাবে পঞ্চায়েত নির্বাচনের সময় পঞ্চায়েতের 5 বছর ধরে তৃণমূলের লুট এবং পঞ্চায়েত ভোট লুট দেখেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে উল্টো দিকে আরও দেখছে কি, যে তৃণমূল কংগ্রেসের আজকে তিনি বিধায়ক, তিনি পরের দিন বিজেপির সাংসদ পদে প্রার্থী, আবার বিজেপির একজন নেতা সে পরের দিন চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবং এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি দুটো রাজনৈতিক দলের তাদের মানুষের কাছে নির্বাচনের সময় যাওয়ার মতো কোনো ইস্যু নেই। এই যেমন ধরো তোমার রানাঘাটে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী মুকুটমণি অধিকারী যেদিন বিজেপির প্রার্থী এই তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে, তার আগের দিন কৃষ্ণনগরে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা, সেখানে যে টি শার্ট পরছে সেখানে লেখা থাকছে কি মমতা চর, পরের দিন সে বলবে মোদি চর। এখন মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য কোনো ইস্যু থাকে না। এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে হঠাৎ করে সিএ এর আগমন, এই সিএ এর আগমনের মধ্য দিয়ে বিজেপি চাইবে আবার পশ্চিমবঙ্গের মানুষের রুটি রুজি সন্দেশখালির যন্ত্রণা, গোটা ইলেকট্রাল বন্ডের ঘটনা থেকে ছাত্রদের অধিকার, যুবদের অধিকার সবটাকে ভুলিয়ে দিয়ে সিএ সামনে রাখবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সিএটাকে নিয়ে বিভিন্ন সংখ্যালঘু মহল্লাগুলোতে গিয়ে সেখানে সিএর ভয় দেখাবে, আর নরেন্দ্র মোদী দল এবং বিজেপির দল তারা সেখানে এসে হুঙ্কার ছাড়াবে যে সিএর মধ্য দিয়ে তারা আমাদেরকে এ রাজ্য থেকে সংখ্যালঘুদেরকে তাড়াবে, আদিবাসীদেরকে তাড়াবে, দলিতদেরকে তাড়াবে। কিন্তু আমরা বামপন্থীরা বলছি, আমরা বামপন্থীরা ইতিমধ্যেই বলেছি যে বামপন্থীদের নেতৃত্বে যদি দেশের সরকার হয়, ভারতবর্ষের বুকে ভারতবর্ষের যারা নাগরিক তাদেরকে তাড়ানোর অধিকার কারোর নেই। এখন একটা প্রশ্ন হচ্ছে যে বনগাঁর যে সাংসদ শান্তনু ঠাকুর এবং কেন্দ্রের মন্ত্রী, আমি শুনছিলাম যে তিনিই নাকি ঠিক করছেন একে নাগরিকত্ব দেবেন, তাকে নাগরিকত্ব দেবেন। আচ্ছা, আমার কথা হচ্ছে তিনি তো আমাদের আইনসভা সদস্য, পার্লামেন্টের সাংসদ, আর তিনার যদি নাগরিকত্বই না থাকে তাহলে সাংসদ কী করে হলো? তাহলে নাগরিকত্ব নয়, অথচ ভারতের সাংসদ হব, ভারতের মন্ত্রী হব। আসলেই এরা প্রতিদিন মানুষকে বোকা বানাচ্ছে। এই ভারতবর্ষের মাটিতে, এই বাংলার মাটিতে যারা বাস করে, বাংলার মাটিতে যারা দীর্ঘদিন ধরে তাদের প্রজন্মের পর প্রজন্ম থাকছে, বাংলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত হয়ে যারা বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় চাকরি করছে, বাংলার মাটিতে যারা চাষবাস করে যারা বাংলার মানুষকে অন্ন যোগাচ্ছে, এবং বাংলায় যারা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে বা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছে, তাদের কাগজ দেখতে চাওয়া, তাদের নাগরিকত্ব দেওয়ার অধিকার এই মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী এদের মুখে সাজে না। মানুষ এই সিএর দিয়ে বিজেপি বা তৃণমূলকে আর চিড়ে ভেজবে না। বিজেপি বা তৃণমূলের এবারের নির্বাচন হবে রুটি রুজি রোজগারের প্রশ্নে, এবারের নির্বাচন হবে যারা শিক্ষা নীতি এনে ছাত্রদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে, এবারের নির্বাচন হবে সন্দেশখালির মা বোনেদেরকে যারা কাঁদিয়েছে তাদের বিরুদ্ধে, এবারের নির্বাচন হবে যারা মেয়র রোডের বসে আছে যে আমাদের রাজ্যের যারা যে যুবক যারা চাকরি প্রার্থী তাদের বঞ্চনার প্রতিবাদে এবারে নির্বাচন হবে। এবং সর্বোপরি এই নির্বাচন মানুষের কথা বলবে, মানুষ ঠিক করবে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবে। বলছো সিএ এর ফসল, সিএ এর লাভ তুলতে পারবে না বিজেপি, এমনকি তৃণমূল এই যে ভয় দেখিয়ে যে ভোট নেওয়ার বিষয়টা এটা করতে পারবে না। আমি নির্বাচনী বন্ডের প্রসঙ্গও বলছিলাম, অন্যদিকে হাতিয়ার করেছে নির্বাচনী বন্ডকে বামেরা কি এর ফসল তুলতে পারবে? নির্বাচনী বন্ডের মাধ্যমে মানুষ বোঝাতে পারবে? দেখো, ইলেকট্রাল বন্ড যখন আইনি একটা তার শেপ দেওয়ার জন্য যখন পার্লামেন্টে প্রথম এই বিজেপি সরকার যখন নিয়ে আসলো, তখন একদম প্রথম দিন থেকে বামপন্থীরা বলেছিল এটা হচ্ছে আসলেই তোলা আদায় করবার একটা আইনি শেপ দেওয়া আর কি। তোলা আদায় করার আইনি শেপ আজকে 5 বছর পরে যখন এটা প্রকাশ্যে এসেছে সেটা প্রমাণিত হয়েছে। এবং এই প্রকাশ্যে আসার ক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন মানুষ বামপন্থীদেরকে পছন্দ হতে পারে, বামপন্থীদেরকে অপছন্দ করতে পারে, কিন্তু একটা জায়গাতে তাদেরকে মানতে হবে। কারণ এই নির্বাচনী বন্ডের বিষয়টা সামনে আসার জন্য যে আইনি লড়াইটা একদিকে যেমন বামপন্থীরা করেছে, এবং উল্টো দিকে যে বামপন্থী দলগুলো আছে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে, যেমন সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএমের লিবারেশনের মতো যে বামপন্থী দলগুলো, তারা এই যে কোটি কোটি টাকার ইলেকট্রাল বন্ডকে তাদের যে লোভ, সেই তাদের কাছে, তাদের নীতির কাছে এই টাকা তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি। এবং তারা সেদিনকে সদর্পে ঘোষণা করেছে যে এই কোম্পানি এবং তোলাবাজ কর্পোরেট হাউসের টাকা নিয়ে তাদের কাছে আমরা আমাদের আদর্শ বিক্রি করব না, এবং যারা এই কর্পোরেট লুটেরাদের কাছ থেকে তোলা আদায় করে তাদের জন্য নীতি নির্ধারিত করছে তাদের জন্য একদিকে যেমন আইনি লড়াই থাকবে, রাস্তার
লড়াই থাকবে। লড়াইটা অনেক কঠিন লড়াই ছিল। 5টা বছর পরে আজকে নির্বাচনের সামনে যখন প্রকাশ হয়ে এসছে, প্রকাশ হয়ে দেখা যাচ্ছে যে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে যে মোট পরিমাণ যে ইলেকট্রাল বন্ড দেওয়া হয়েছে, প্রায় 50% ইলেকট্রাল বন্ড পেয়েছে আমাদের দেশের শাসক দল অর্থাৎ বিজেপি পেয়েছে। এখন সেই পরিমাণটা প্রায় 6,500 কোটি টাকার কাছাকাছি। এবং উল্টো দিকে তুমি অদ্ভুতভাবে লক্ষ্য করো, আমরা যখন বারবার বলতাম যে এই রাজ্যে শাসন ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের লটারি সংযোগ, এই ইলেকট্রিক বিল বারবার বেড়ে যাচ্ছে কেন, এই তার সঙ্গে আমরা দেখেছিলাম যে আদানির সঙ্গে বিভিন্ন ঘনিষ্ঠতা বা বিভিন্ন কর্পোরেট হাউসের সঙ্গে ঘনিষ্ঠতা বা তাদের বিরুদ্ধে কথা বলতে পারবার ক্ষেত্রে তাদের যে ভয়, এই যেগুলো থেকে আমরা বারবার প্রশ্ন তুলেছিলাম যে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আসলে এরা কর্পোরেটের বশংবদ এবং কর্পোরেট হাউস এদেরকে পরিচালিত করে, আদানির মতো গোষ্ঠী, আম্বানির মতো গোষ্ঠী এদেরকে পরিচালিত করে। আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে একটা মাত্র রাজ্যে ক্ষমতায় থেকে তারা ইলেকট্রাল বন্ডের যে প্রাপ্য, সেই প্রাপ্যের তারা 2 নাম্বার হয়েছে। এবং এই বিপুল পরিমাণ টাকা দিয়েই তারা ইলেকশনের যে মেশিনারি, কখনো তারা দেখা যাচ্ছে বিরোধী দলগুলোকে তারা টাকা দিয়ে কিনছে। একটা নির্বাচনী প্রচার এই কলকাতা থেকে বসিরহাট যাওয়ার জন্য তারা হেলিকপ্টারে করে চলে যাচ্ছে এবং গোটা ভারতবর্ষে যে নির্বাচনী প্রক্রিয়াটাকেই তারা গণ্ডগোল করে দিতে চাইছে। এবং যখন কোম্পানির নামগুলো আসলো, কারা কারা টাকা দিল, এখানে অদ্ভুত নামগুলো এসেছে। মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোম্পানি, যারা একের পর এক গুজরাট সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তারা প্রকল্প পেয়েছে, অথচ তাদের থেকে অনেক কোয়ালিটি সম্পন্ন যারা কোম্পানি, তারা কিন্তু এই প্রকল্প পায়নি। এমনকি এরকম তথ্য সামনে এসেছে যে কোভিডের সময় যারা এই যে ভ্যাকসিনের যারা বরাত পেয়েছে, সেই কোম্পানির কাছ থেকেও নরেন্দ্র মোদী সরকার টাকা নিয়েছে। লটারির যে এজেন্সিগুলো আছে তাদের কাছ থেকে মোদী মমতা টাকা নিয়েছে এরকম। এবং সম্প্রতি আমরা দেখেছিলাম যে একটা টানেলে আমাদের দেশের প্রায় 40-45 জন শ্রমিক প্রায় 12-14 দিন ধরে আটকে ছিল এবং আমাদের পশ্চিমবাংলার শ্রমিকরা সেখানে আটকে ছিল। সেই টানেলের বরাত যারা দিয়ে পেয়েছিল তারাও ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে। আসলে ইলেকট্রাল বন্ডটা হচ্ছে যে মোদী সরকার ইলেকট্রাল বন্ডটা এরকম করেছিল যে প্রথমত কোম্পানিগুলোকে বলা হবে যে তুমি ব্যবসা পেতে পারো, তোমার যে লাভটা হবে তার একটা বড় অংশ আমাকে আমার দলের তহবিলে আমাকে দান করতে হবে, মানে আমাকে দিতে হবে। এটা একটা দিক। আবার উল্টো দিকে দেখা গেল যে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি তার ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে তার কোনো অসৎ উদ্দেশ্য আছে বা অসৎ পথে রোজগার করে, তাকে ইডি, সিবিআই, এনআইয়ের মতো এজেন্সি তাদের পিছনে লাগিয়ে দিয়ে তাদের কাছ থেকে তোলা আদায় করা। এখন তো প্রকাশ্যে এসেছে যে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, তখন একজন অ্যারেস্ট করার পরে দেখা গেছে যে তার পক্ষে যাতে এই আজকের যে ঘটনা যারা রাজসাক্ষী হতে চাইছে, প্রথমে যখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল সেই ব্যক্তি কিন্তু তখন অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে কথা বলেছিল। পরে দেখা গেল যে সেই ব্যক্তি ইলেকট্রাল বন্ডে মোদী সরকারের পক্ষে টাকা দিচ্ছে, মানে বিজেপিকে টাকা দিচ্ছে, আবার সে এখন অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে চলে যাচ্ছে। অর্থাৎ তোমাকে টাকা দিতে হবে, নাই তোমাকে ইডির দিকে ফাঁসিয়ে দেবো, আর তোমাকে যা বলবো সেই তোতা পাখির মতো সেই কথাগুলো বলতে হবে। এই ইলেকট্রাল বন্ড নিয়ে ইতিমধ্যে আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাজব্যান্ড, যিনি শুভবুদ্ধি সম্পন্ন একজন মানুষ, তিনি অবজার্ভ করেছেন যে ভারতবর্ষের মতো একটা বৈচিত্র্যের দেশ, যেখানে এত সুন্দর একটা গণতন্ত্রের ব্যবস্থা, যেখানে ছোট বড় সমস্ত রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনের যে লড়াই সংগ্রামে সামিল হয়, সেরকম একটা দেশের বৈচিত্র্যকে নষ্ট করবার জন্য গোটা পৃথিবীর ইতিহাসে এরকম একটা দুর্নীতি বিজেপি সরকারের নেতৃত্বে হয়েছে এবং তার যে সুফল ভোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দল, তৃণমূল কংগ্রেস পেয়েছে। এখন আমরা বামপন্থীদের বক্তব্য যে গোটা ভারতবর্ষে যেখানে আমরা নির্বাচনে লড়াই সংগ্রামে সামিল হয়েছি, সেখানে আমরা ইলেকট্রাল বন্ড যে কত বড় ঘোটালা, ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে কিভাবে যে বিভিন্ন জীবনদায়ী ওষুধগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, এই সমস্ত প্রচারগুলো করে মানুষকে বোঝানো দরকার যে কর্পোরেট তোলাবাজ হাঙরদের বিরুদ্ধে দেশকে বাঁচাতে, রাজ্যকে বাঁচাতে তৃণমূল এবং বিজেপিকে হারাতে হবে।